আজকের গল্পটি এমন এক ধনী দম্পতির যাদের কাছে প্রচুর ধন সম্পদ ছিল আর তারা একে অপরকে অনেক ভালোবাসত। কিন্তু তার স্বামী একটি রোগের কারণে সবসময় বিছানায় শুয়ে থাকত। বিয়ের পর একজন স্ত্রীর তার স্বামীর কাছ থেকে যেই ভালোবাসা পাওয়া উচিত সেই ভালোবাসা সে কখনো পায়নি, যার কারণে ধীরে ধীরে সেই মেয়েটি তাদেরই এক ফ্যামিলি ডক্টরের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সে প্রায়ই লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করতে যেত, কারণ যেই সুখ সে কখনো পায়নি এখন সেই সুখ সে ডাক্তারের সাথে অনুভব করতে শুরু করে। আর সেই ডাক্তারের সাথে সে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে একটি হাসপাতালের রুমে আমরা ক্যাথরিন নামের এক নারীকে দেখি, যার কিনা খুবই ভয়ানক একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার মাথায় এত গভীর চোট লেগেছিল যে সে এখন আর কিছুই বলতে পারছিল না। সে সবকিছু শুনতে পাচ্ছিল এবং তার একটি চোখ খোলা ছিল, কিন্তু সে না পারছিল চোখ নাড়াতে আর না পারছিল কোনো উত্তর দিতে। তার দেখাশোনা করার জন্য নিকি নামের এক নার্স সেখানে ছিল, যে কিনা বারবার তাকে জিজ্ঞেস করছিল আপনার সাথে কি হয়েছে, কিন্তু ক্যাথরিনের দিক থেকে কোনো রিঅ্যাকশন আসে না। অন্যদিকে বাইরে ওয়েটিং এরিয়াতে ক্যাথরিনের পুত্রবধূ বসেছিল, যার নাম লিনা। যখন নিকি বাইরে আসে তখন সে লিনাকে বলে আপনার শাশুড়ির অবস্থা খুবই আশঙ্কাজনক, তিনি কিছু বলা বা জানানোর মতো অবস্থায় নেই। হয়তো তিনি সবকিছু বুঝতে পারছেন কিন্তু শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না, আর ডাক্তার বলেছেন যে তার লকড ইন সিনড্রোম হয়ে গেছে। এই কথা শুনতেই লিনার চোখে জল চলে আসে, কিন্তু নিকি তাকে সান্ত্বনা দেয় আর বলে আমরা যদি তার সম্পর্কে একটু জানতে পারি তবে হয়তোবা তাকে সুস্থ করতে আমাদের একটু সাহায্য হবে। আর এটা শুনে লিনা সমস্ত কিছু বলতে শুরু করে। সে বলে কয়েক বছর আগে ক্যাথরিন হলিউডের একজন খুবই বিখ্যাত ফিল্ম স্টার ছিলেন এবং নিজের সময়ে তিনি সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। এরপর তিনি এক ধনী মানুষকে বিয়ে করেন, যিনি একটি বড় শহরের মালিক ছিল। কিন্তু তার স্বামী মারা যাওয়ার আগে ক্যাথরিনকে কিছু না দিয়েই সমস্ত সম্পত্তি নিজের ছেলে জেমির নামে করে দিয়ে যান। লিনা আরো জানায় সে নিজে ক্যাথরিনের বেস্ট ফ্রেন্ডের মেয়ে ছিল। যখন তার মায়ের মৃত্যু হয় তখন ক্যাথরিন তাকে দত্তক নিয়েছিল। এরপর থেকে সে তাদেরই প্রাসাদে থাকতে শুরু করে, আর জেমি যে কিনা ক্যাথরিনের সৎ ছেলে ছিল সেও সেখানেই থাকতো। কিন্তু ক্যাথরিন জেমির উপর সবসময় বিরক্ত থাকতো, কারণ তার নামেই সমস্ত সম্পত্তি করে দেওয়া হয়েছিল। জেমির শরীর শুরু থেকেই খুবই খারাপ থাকতো। এক বিপজ্জনক রোগের কারণে হঠাৎ করেই তার খিঁচুনি শুরু হতো। তাকে সীমানার বাইরে যেতে দেওয়া হতো না, কারণ সে হঠাৎ করে পড়ে যেত। লিনা নিজেই তার দেখাশোনা করত এবং ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনত। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং লিনা কথা দিয়েছিল যে সে তাকে কখনোই একা ছাড়বে না। এরপর গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে ক্যাথরিনের অবস্থা এখন একটি জীবন্ত লাশের মতো ছিল। আর এটা দেখে লিনা পুরোপুরি ভেঙে পড়ে। তখন নিকি তাকে জানায় এখনো পর্যন্ত তার কন্ডিশনে কোনো উন্নতি হয়নি, কিন্তু ভেতর থেকে তিনি ঠিক তেমনই আছেন যেমনটা তিনি আগে ছিলেন। এরপর সে লিনাকে জিজ্ঞেস করে যদি ক্যাথরিন তোমাকে দত্তক নিয়ে থাকে তবে এমনটা কিভাবে হলো, তুমি তার ছেলের স্ত্রী হয়ে গেলে? তখন লিনা বলতে শুরু করে এবং আমাদের অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি লিনা এবং জেমি বড় হয়ে গিয়েছিল এবং আজ তাদের বিয়ের দিন ছিল। প্রাসাদে প্রচুর অতিথি উপস্থিত ছিল, কিন্তু ক্যাথরিন এতে আরো বেশি বিরক্ত হতে শুরু করে। তার মনে হচ্ছিল যে লিনা শুধুমাত্র টাকার জন্যই জেমিকে বিয়ে করছে, যাতে সে এই পুরো শহরের মালকিন হতে পারে। সে পার্টিতে আসা লোকদের সামনে এই বিষয়টি নিয়ে তাকে উপহাস করে আর সবাইকে বলে লিনাকে সে অসহায় দেখে দত্তক নিয়েছিল, আর আজ সেই পালিত মেয়েই এই শহরের মালকিন হতে যাচ্ছে। এই কথা শুনে লিনা খুবই কষ্ট পায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। এরপর পার্টি শুরু হয় এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে জেমির খিঁচুনি শুরু হয়, যার কারণে পার্টি থেমে যায় এবং তাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাওয়া হয়। তাদের ফ্যামিলি ডক্টর, যার নাম লরেন্স, সে অনেকদিন ধরে জেমির চিকিৎসা করছিল। সে জেমিকে বেশি পেন কিলার না নেওয়ার পরামর্শ দেয়, কারণ এতে শরীর আরো খারাপ হতে পারে। এরপর জেমিকে বিশ্রাম করার কথা বলে ডাক্তার লিনাকে বলে কোনো কিছুর দরকার হলে আমাকে ফোন করো, আর এটা বলে সে চলে যায়। এরপর আমাদের পুনরায় বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে ডাক্তার লরেন্স লিনাকে ছাড়তে আসে। এর মাঝেই নিকি এই সব কিছু দেখছিল এবং সে বুঝতে শুরু করে যে হয়তো লরেন্স আর লিনার মধ্যে কিছু চলছে। ওদিকে হাসপাতালে ক্যাথরিনের অবস্থা এখনো তেমনই ছিল এবং নিকিও তার দেখাশোনায় নিযুক্ত ছিল। তখনই নিকি লিনাকে ডেকে তাকে ক্যাথরিনের পরিষ্কার পরিচ্ছন্নতা করা শেখাতে শুরু করে, কারণ ভবিষ্যতে তাকে এই সমস্ত সামলাতে হবে। কিন্তু লিনা এইসব দেখে কাঁদতে শুরু করে, কারণ সে তার পুরো জীবন শুধু
অন্যদের দেখাশোনা করেই কাটিয়ে দিয়েছে। তখনই সে মনে করে জেমির যখনই খিঁচুনি উঠত সে তার কাছে ছুটে যেত। সে নিকিকে জানায় যে সে জেমির জন্য একটি বেলও রেখে দিয়েছিল, যাতে যখনই দরকার হয় জেমি তাকে তাড়াতাড়ি ডাকতে পারে। এত বছর পর এখন তাদের দুজনের বিয়েও হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের পর একজন স্ত্রীর তার স্বামীর কাছ থেকে যেই ভালোবাসা এবং সুখ পাওয়া উচিত জেমি তাকে সেটা কখনোই দিতে পারত না। আর এসব সত্ত্বেও লিনা তাকে খুবই ভালোবাসতো এবং মন থেকে তার দেখাশোনা করত। আর জেমির কারণে সে ঘরের বাইরেও যেতে পারত না। তার জীবন শুধুমাত্র দায়িত্বের মাঝে আটকে গিয়েছিল। সে তার নিজের সমস্ত স্বপ্ন যেন পিছনেই ফেলে এসেছিল। মাঝে মাঝে সে সাঁতার কাটার জন্য কাছের লেকে যেত। তখনই একদিন প্রাসাদের কাছে তার সাথে ডাক্তার লরেন্সের দেখা হয়, যে কিনা একটি দামি গাড়িতে করে এখানে এসেছিল। আর এটা দেখে লিনা মজার ছলে জিজ্ঞেস করে, তোমার কোনো লটারি লেগে গিয়েছে নাকি? লরেন্স একজন ডাক্তার হওয়ার পাশাপাশি তাদের সাথে একজন বন্ধুর মতো আচরণ করত। সে বলে, আমি তো এটা লোনের টাকায় নিয়েছি। এরপর সে জিজ্ঞেস করে, তুমি হয়তো সাঁতার কাটতে যাচ্ছ তাই না? তখন লিনা একটু হতাশার সাথে বলে, হ্যাঁ, আমি মাঝে মাঝে সাঁতার কাটতে বেরিয়ে পড়ি যাতে আমার মনটাকে একটু ভালো করতে পারি, কিন্তু বেল বাজা পর্যন্ত আবার ফিরে আসতে হয়। তখন লরেন্স বলে, ভালো লাগার অনেক উপায় আছে, বাইরের দুনিয়া অনেক সুন্দর, কিন্তু তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো সেটা হয়তো অন্য কেউ নিতে পারতো না। নিজের স্বপ্নগুলোকে এড়িয়ে দিয়ে তুমি যা করছো তা অনেক মহৎ কাজ। এরপর কথার ফাঁকে লরেন্স তার সাথে একটু একটু ফ্লার্টও করে, যেটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে লিনাকে কিছু বলতে চায়। কিন্তু তখনই লিনা সাঁতার কাটতে চলে যায় আর নিজের একাকিত্বকে একটু কমানোর চেষ্টা করে। সে জানতো যে সে কি করছে, কিন্তু যাকে সে ভালোবাসে তাকে ছেড়ে বাইরের সুন্দর দুনিয়াকে সে কিভাবে অনুভব করতে পারে। সাঁতার কাটতে কাটতে সে বেল বাজার আওয়াজ শুনতে পায়, আর এটা শুনে সে দৌড়ে প্রাসাদে গিয়ে দেখে জেমির খুব জোরে খিঁচুনি শুরু হয়েছে, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে সে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার লরেন্স আসে, যে কিনা লিনাকে সান্ত্বনা দেয়। আর এখানে আমরা নিকিকেও দেখি, যে কিনা আগেও জেমির দেখাশোনা করেছিল। সে লরেন্সকে বলে, এত হেভি ডোজের পেইন কিলার কেন দিচ্ছেন? আপনি তো নিশ্চয়ই জানেন এতে পেশেন্টের কতটা সাইড ইফেক্ট হতে পারে। তখন লরেন্স রেগে গিয়ে তাকে বাইরে নিয়ে যায় আর বলে, তুমি একজন নার্স হয়ে আমার কাজে নাক গলিও না। আমি ওদের ফ্যামিলি ডক্টর এবং আমার কি করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। এর পরের দিন লিনা লরেন্সের সাথে দেখা করতে যায় এবং বলে, আমি জেমির অবস্থা দেখে খুবই ভয় পাচ্ছি। আমি তাকে ছাড়তে চাই না, কিন্তু আমি এটাও চিন্তা করি যে তাকে ছাড়া আমার জীবনটা ফাঁকা হয়ে যাবে। এই কথা শুনে লরেন্স বলে, তোমার নিজের জীবন বাঁচার পুরো অধিকার আছে। তুমি চাইলে কোনো বন্ধুর সাথে বাইরে ঘুরে এসো। তুমি অনেক সুন্দর, তাই নিজের জীবনকে এভাবে নষ্ট হতে দিও না। আর কথার ফাঁকে ডক্টর লিনাকে ইঙ্গিতে প্রপোজ করে দেয়। তার কথা শুনে লিনার মুখে হাসি ফুটে ওঠে এবং এখান থেকে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হতে শুরু করে। এরপর ওই রাতেই লিনা একটি স্বপ্ন দেখে, যেখানে সে সাঁতার কাটছে এবং লরেন্স তার খুব কাছে এসে তাকে ভালোবাসছে। আর তখনই তার ঘুম ভেঙে যায় আর সে উঠে গিয়ে নিজের ডায়েরিতে কিছু লিখতে শুরু করে, যেখানে সে প্রায় তার মনের কথা লিখত। পরের দিন সকালে লিনা আবার সাঁতার কাটতে যায় আর সাঁতার কেটে ফিরে আসার সময় হঠাৎ তার পায়ে চোট লাগে। এর মাঝে লরেন্সও গাড়ি নিয়ে সেখানে আসে এবং লিনার অবস্থা দেখে তাকে গাড়িতে বসাতে থাকে। কিন্তু একটু দূর থেকে ক্যাথরিন এই সবকিছু দেখছিল এবং তার সন্দেহ হয় যে এই দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক চলছে। বাড়ি ফেরার পর তিনি লিনাকে বলে, তুমি যা করছো তা ঠিক নয়। আমি যখন তোমাকে এই বাড়িতে এনেছিলাম তখন তুমি অসহায় ছিলে, কিন্তু এখন আমি নিজেই নিজের বাড়ির মেহমান হয়ে গেছি। এই কথা শুনে লিনা তার সাথে একটু তর্ক করে, কিন্তু কিছুক্ষণ পর এড়িয়ে গিয়ে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখি লিনা লরেন্সের সাথে টেনিস খেলছিল আর এই সময় লিনা লরেন্সের প্রাইভেট পার্টি একটি শট মারে, যার কারণে সে খুবই ব্যথা পায়। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি লিনা জেমিকে ঘুমন্ত অবস্থায় রেখে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় এবং একটি বারে গিয়ে লরেন্সের সাথে দেখা করে। কিন্তু তার মনে অস্বস্তি ছিল, কারণ জেমির অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। তখন লরেন্স বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। ওইদিকে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে তারা গাড়ি করে দুজনে প্রাসাদের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ মাঝরাস্তায় লিনা গাড়ি থামায় এবং গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। লরেন্স লিনার মনের অস্বস্তি বুঝতে পারছিল এবং লিনাও এটাই চাইছিল যে কেউ তাকে ভালোবাসুক এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করুক। তখনই ডক্টর লরেন্স তার খুব কাছে চলে আসে, যার কারণে লিনার হার্টবিট বেড়ে যায় এবং এক পর্যায়ে দুজনে কিস করতে শুরু করে। লিনা জানতো যে সে ভুল করছে, কিন্তু যেই সুখ জেমি তাকে কখনো দিতে পারেনি সেই সুখ
সে আজ প্রথমবারের মতো অনুভব করে। আর এই রাতের পর থেকেই লিনা ডাক্তার লরেন্সের অভ্যাস হয়ে যায়। এর পরের দিন ক্যাথরিনের জন্মদিনের সেলিব্রেশনে একটি ফ্যামিলি ডিনারের আয়োজন করা হয়, যেখানে ক্যাথরিন লরেন্সকেও ইনভাইট করেছিল। কিন্তু এক পর্যায়ে লরেন্স চুপিসারে লিনার ড্রেসে একটি চিঠি ঢুকিয়ে দেয়। এরপর সবাই ডিনার টেবিলে বসে, কিন্তু ডক্টর লরেন্সের মনোযোগ শুধু লিনার দিকেই ছিল। এরপর কেক কাটা হয় এবং পরিবেশ কিছুটা ভালো হতে শুরু করে। এই কেকটি লিনা নিজেই বানিয়েছিল ক্যাথরিনের জন্য, কিন্তু ক্যাথরিনের ঘৃণা তো লিনার বিয়ের পর থেকেই শুরু হয়ে গিয়েছিল। তিনি বলতে থাকেন, আমি লিনাকে এই কারণেই দত্তক নিয়েছিলাম কারণ তার মা মারা যেতে বসেছিল। আমি তাকে অসহায় ছাড়তে চাইনি, তাই তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু বিনিময়ে এই মেয়েটি আমার সবকিছু কেড়ে নিয়েছে। প্রথমে সে ভালোবাসার নাটক করে এবং শেষমেশ আমারই সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়। এই লোভী মেয়েটি কখনোই বদলাতে পারবে না। এই কথা শুনে লিনাও রাগের মাথায় কিছু কথার জবাব দেয় এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেমি ক্যাথরিনকে বলে, আপনি ভুল বোঝাবুঝির মধ্যে বেঁচে আছেন। লিনা ছোটবেলা থেকে শুধু আপনার ভালোবাসা চাইতো, কিন্তু আপনি তাকে কখনোই বোঝার চেষ্টা করেননি। পাশ থেকে লিনা এই সমস্ত কিছু শুনছিল এবং তখনই সে লরেন্সের চিঠিটা দেখে, যেখানে লেখা ছিল সে যেন লুকিয়ে তার সাথে গাড়িতে এসে দেখা করে। এরপর আমরা দুজনকে জঙ্গলের মাঝে ডাক্তার লরেন্সের গাড়িতে দেখতে পাই, যেখানে দুজনে আবার ইন্টিমেট হচ্ছিল। আর এভাবেই সেখানে সকাল হয়ে যায়। এরপর আমরা দেখি দুজনে একে অপরের সাথে কথা বলছিল। আর তখনই হঠাৎ ক্যাথরিন সেখান দিয়ে যাচ্ছিল। তখনই লরেন্সের গাড়ি দেখে তার সন্দেহ হয়। সন্দেহের বশে তিনি গাড়ির কাছে যান, কিন্তু সাথে সাথে লিনা এবং লরেন্স লুকিয়ে পড়ে, তাই ক্যাথরিন সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি লিনা ডায়েরিতে লিখছিল। তখনই জেমি তাকে বলে, আমি জানি তুমি তোমার জীবনটা ভালোভাবে বাঁচতে চাও, কিন্তু আমার কারণে সেটা করতে পারছো না, কারণ আমি তো বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ মানুষ। তোমার মনে কি চলছে হয়তো আমি সেটা জানি না, কিন্তু চিন্তা করো না, আমি তোমার ডায়েরি কখনো পড়বো না, কারণ আমি তোমাকে সম্মান করি। এই কথা শুনে লিনা কাঁদতে শুরু করে এবং একটু রাগের মাথায় বলে, সম্মান করা তো দূরের কথা, তুমি আমার মনের কথা জানার কখনোই চেষ্টা করো না। ছোটবেলা থেকেই তুমি বিছানায় পড়ে আছো। তুমি কি জানো যে স্বপ্ন কাকে বলে, আর বাইরের দুনিয়াটাই বা কেমন? না তুমি বাঁচতে পারছো আর না আমাকে বাঁচতে দিচ্ছ, কিন্তু এতে তোমার কি? তুমি তো শুধু নিজের চিন্তাই করো। আর এক পর্যায়ে এইসব কথা নিয়ে দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। এরপর লিনা চুপিসারে লরেন্সের সাথে দেখা করতে যায় এবং বলে, আমি এইভাবে আর ধুকে ধুকে বাঁচতে পারবো না। তাদের কারণে ছোটবেলা থেকে আমি নিজেকেই ভুলে গেছি, কিন্তু এখন আমার দ্বারা আর হবে না। তুমি চাইলে আমরা কোথাও দূরে পালিয়ে যাব, কারণ আমি তোমার সাথে বাঁচতে চাই। তখন লরেন্স বলে, আমি যদি এমনটা করি তবে সমস্যা হয়ে যাবে, এতে আমি অ্যারেস্টও হতে পারি, কিন্তু আমার একটা পরামর্শ মানলে সব ঠিক হতে পারে এবং এর জন্য আমার কাছে একটা প্ল্যানও আছে। লিনা ডক্টর লরেন্সের প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে বলে, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত, কারণ আমি আর সহ্য করতে পারছি না। এরপর দুজনে আবার একে অপরকে কিস করতে শুরু করে এবং সেখানে ঝড় এবং ভূমিকম্পের মজা নিতে শুরু করে। আর এভাবেই বেশ কিছুদিন তারা আলাদা আলাদা জায়গায় দুজনে এভাবেই লুকিয়ে লুকিয়ে দেখা করে এবং অনেক মজা করে। এরপর একদিন লিনা যখন লেকের ধারে বসেছিল, তখনই জেমিকে নিয়ে ডাক্তার লরেন্স সেখানে আসে এবং বলে, আমরা কাছেরই আইল্যান্ডে ঘুরতে যাচ্ছি। কিন্তু লিনা বারণ করতে শুরু করে, কারণ জেমির হঠাৎ খিঁচুনি আসতে পারে এবং সে সাঁতারও জানে না। এর উত্তরে জেমি বলে, কোনো ব্যাপার না, আমি এখন ঠিক আছি, চলো আমরা ঘুরতে যাই। আমি কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি এবং আমার কারণে তোমার সবসময় মন খারাপ করে থাকতে হয়। আর এই ছোট্ট আইল্যান্ডটা তো খুব কাছেই, অল্প একটু দূরত্বের ব্যাপার। তখন লরেন্সও বলে, চলো, কিছুই হবে না, আর নৌকা আমি চালাবো। এরপর সে চুপিসারে লিনাকে বলে, আমি যেমনটা বলেছি তেমনটাই করো। এই কথা বলে সে নৌকায় উঠে যায় এবং তিনজন নৌকায় বসে সেই আইল্যান্ডের দিকে এগোতে থাকে। লরেন্সের কথা শুনে লিনা বুঝতে পারে যে সে হয়তোবা কিছুতে একটা করতে চলেছে, কারণ সেদিন লরেন্স তাকে বলেছিল, যদি আমাদের দুজনকে এক হতে হয় তবে আমাদের অনেক সাহস দেখাতে হবে। এটা ভেবেই সে চিন্তিত হচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। আর ভাবতে ভাবতেই কিছু দূর যাওয়ার পর সেই আইল্যান্ড দেখা যায়। এরপর কিছু দূর যাওয়ার পর সেই আইল্যান্ড দেখা যেতে থাকে, যেখানে কিছু লোক কাঠ কাটছিল। এর মাঝে লরেন্স চালাকি করে নৌকার দড়ি ইচ্ছাকৃতভাবে পানিতে ফেলে দেয়। এরপর সেটা তোলার বাহানায় নৌকাটিকে নাড়াতে থাকে এবং পরের মুহূর্তেই নৌকাটি পুরোপুরি উল্টে যায়, যার কারণে তিনজনই পানিতে পড়ে যায়। জেমি তো সাঁতার জানতো না, তাই লিনা তাকে কোনো মতে ধরে বাঁচানোর চেষ্টা করে, কারণ কোথাও না কোথাও সে এখনো জেমিকে ভালোবাসতো। কিন্তু তখনই
লরেন্স জেমিকে পানির নিচে টেনে নেয়। লিনা তাকে ধরার চেষ্টা করে কিন্তু লরেন্স তাকে পানির একেবারে নিচে নিয়ে যায়, যার কারণে তার মৃত্যু হয়। এরপর আমরা দেখি লেকের ধারে পুলিশ আসে, যেখানে লরেন্স এই সবকিছুকে একটি দুর্ঘটনা বলে চালাতে থাকে। অন্যদিকে ক্যাথরিনও দৌড়ে আসে এবং সেখানেই কাঁদতে শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ জেমির লাশ খুঁজে পায়নি। ওদিকে লিনাও ভেঙে পড়েছিল, কারণ সে জেমিকে মারতে চায়নি, কিন্তু লরেন্স তাকে জানে মেরে ফেলে। এরপর লিনা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয়। তার অপরাধবোধ হতে থাকে যে জেমির মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, এবং এটা ভেবেই সে জেমিকে তার আশেপাশে অনুভব করতে থাকে। এরপর এক রাতে লরেন্স তার ঘরে আসে, আর কোনো কথা না বলেই সে লিনার কাছাকাছি আসে এবং দুজনেই ইন্টিমেট হতে শুরু করে। কিন্তু সেই সময় লিনা অনুভব করে যে তার ঘরে প্রচুর পানি ভরতে শুরু করেছে এবং এই পুরো প্রাসাদটি ডুবে যাচ্ছে। তখনই হঠাৎ সে জেমির আত্মাকে দেখতে পায়, যার কারণে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর দুজনে গাড়িতে যায়। সেখানে গিয়ে লিনা বলে, আমরা এখানে থাকতে পারবো না, এখন হয়তো জেমির আত্মা আমার পিছু নিচ্ছে। তখন লরেন্স বলে, তুমি চিন্তা করো না, আমি এসব তোমার জন্যই করেছি, যাতে তুমি আর আমি এক হতে পারি। এখন এই সম্পত্তি তোমার নামে, কারণ তুমি জেমির স্ত্রী ছিলে। এটা বিক্রি করে দাও, তাহলে আমরা টাকা নিয়ে কোথাও দূরে চলে যাব। কিন্তু লিনা বলে, আমি ক্যাথরিনকে কথা দিয়েছিলাম যে আমি এই সম্পত্তি কখনোই বিক্রি করব না। এটা শুনে লরেন্স বলে, তাহলে এসব করে কি লাভ? এই সমস্ত কিছু তো আমাদের প্ল্যান ছিল, আর আমি তোমার ডায়েরিও পড়ে নিয়েছি, যাতে তুমি জেমিকে খুন করার অনেক উপায়ের কথা লিখেছো। এটা বলেই সে লিনাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি কাউকে কিছু বলো এবং আমার কথা না শোনো, তবে আমি এই ডায়েরি পুলিশকে দিয়ে দেব এবং সবার মনে হবে যে তুমি খুনি। এই কথা শুনে লিনা বুঝতে পারে লরেন্স এই সব কিছু তার ভালোবাসার জন্য নয়, বরং তার সম্পত্তির জন্য করেছে। সবকিছু সে আগে থেকেই প্ল্যান করেছিল, যাতে যে কোনো উপায়ে সে এই সম্পত্তির টাকা হাতিয়ে নিতে পারে। এরপর লিনা রাগের মাথায় নিজের ব্যাগ প্যাক করে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু ক্যাথরিন এবং লরেন্স সেটা জেনে যায়। লরেন্স মনে করে সে হয়তোবা পুলিশের কাছে যাচ্ছে, তাই লরেন্স তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লিনা কোনো কথাই শোনে না। তাই লরেন্স তার উপর জোর খাটায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু দেখা যায় লিনা কোনো মতে পালিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে নেয়। সে বুঝতে পেরেছিল যে লরেন্স এবং ক্যাথরিন তাকে জানে মেরে ফেলবে, তাই তারা অনেকবার বলার পরও সে দরজা খোলে না। আর এক পর্যায়ে লরেন্স তার ঘরের একটি জানালা কোনো মতে খুলে ভেতরে আসার চেষ্টা করে। তখনই লিনা তার হাতে ছুরি মেরে তাকে সেখানেই আটকে দেয়। এরপর সে একটি বন্দুক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ক্যাথরিন তার সামনে পড়ে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর মাঝে লিনা সিঁড়ির নিচে পড়ে যায় এবং বন্দুকটি ক্যাথরিনের হাতে চলে আসে, তাই সে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে লরেন্সও কোনো মতে দেয়াল ভেঙে নিজের হাত ছাড়িয়ে নেয় এবং এখন লরেন্স ও ক্যাথরিন দুজনেই লিনার পিছু করতে থাকে। কিছুক্ষণ পালানোর পর ক্যাথরিন লিনাকে গুলি করে দেয়, কিন্তু তখনই দৃশ্য পরিবর্তন হয় এবং আবার আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে নিকি লিনাকে বিশ্বাস করতে পারে না যে ক্যাথরিন সত্যি তাকে মারতে চেয়েছিল। তার মনে হচ্ছিল যে হয়তো লিনা অনেক কিছু লুকিয়ে যাচ্ছে। তখনই নিকি জানতে পারে যে ক্যাথরিনের জ্ঞান ফিরে এসেছে এবং সে তার চোখের পাতা ফেলতে পারছে। আর এটা শুনে সে তার কাছে গিয়ে সত্যিটা জানার জন্য তার সামনে অ্যালফাবেট বোর্ড রেখে দেয়, যাতে সে ইশারায় বলতে পারে যে তার সাথে কি হয়েছিল। এক পর্যায়ে সে ইশারায় জানিয়ে দেয় যে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। লিনাও এই সমস্ত কিছু দেখছিল, কিন্তু আসল খুনি কে সেটা শোনার আগেই সে সোজা লরেন্সের কাছে যায় এবং তাকে বলে, পুলিশকে এই সব বিষয় ইনভলভ করার আগেই আমরা ক্যাথরিনকে যেভাবেই হোক বাড়িতে নিয়ে যাব এবং সেখানে কোনো অ্যাক্সিডেন্টের বাহানায় তাকে মেরে ফেলবো। অন্যদিকে নিকি পুলিশকে কল করে, কিন্তু ততক্ষণে লিনা এবং লরেন্স ক্যাথরিনকে কোনো মতে হাসপাতাল থেকে বের করে বাড়িতে নিয়ে আসে। এখন এখানে লরেন্স একটি ইনজেকশনের ডোজ তৈরি করে, যেটাতে ক্যাথরিন মারা যাবে এবং পুলিশের তদন্তেও তা প্রমাণিত হবে না। কিন্তু দেখা যায় তখনই লিনার কাছে নিকির মেসেজ আসে, যেখানে লেখা ছিল ক্যাথরিন তাকে মারতে চায়নি, বরং শেষ মুহূর্তে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিল এবং তিনি লিনাকে বাঁচাতে চেয়েছিল। তিনি যখন গুলি চালিয়েছিলেন তখন সেটা লিনাকে নয়, বরং লরেন্সকে আটকাতে চেয়েছিলেন। তখনই ঘোড়া থেকে পড়ে যাওয়ার কারণে তিনি আহত হয়ে যান। এরপর লিনাকে যেতে দেওয়ার জন্য তিনি লরেন্সকে বোঝানোর চেষ্টা করেন এবং তাকে এও জানায় যে যদি তুমি লিনাকে কিছু করো তবে আমি পুলিশকে সবকিছু জানিয়ে দেব। আর এই কথা শুনে লরেন্সের কাছে এখন এই দুইজনকে মারা ছাড়া আর কোনো অপশন ছিল না, তাই সে নিজের গাড়ি দ্রুত গতিতে চালিয়ে ক্যাথরিনকে ধাক্কা মেরে দেয়, যার কারণে তার এই অবস্থা হয়ে যায়। এরপর সে লিনাকেও মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু লিনা এই সত্যিটা এখনই জানতে পেরেছে, যার কারণে তার খুব রাগ হয়, কারণ লরেন্স সম্পত্তির লোভে ডাবল গেম খেলছিল। অন্যদিকে লরেন্স এই ফাঁকে ইনজেকশন তৈরি করে নেয়, কিন্তু লিনা চুপিসারে একটি ছুরি তুলে নেয় এবং যখনই লরেন্স ইনজেকশন লাগাতে যাবে তখনই সুযোগ বুঝে সে তার বুকে ছুরি বসিয়ে দেয়, যার কারণে সে সেখানেই মারা যায়। এরপর দেখা যায় নিকি পুলিশ নিয়ে সেখানে পৌঁছায় এবং লরেন্সের লাশ তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন লিনা এবং নিকি ভয় পাচ্ছিল যে তারা পুলিশকে কি জবাব দেবে এবং এই সাসপেন্সের মধ্য
দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।